৭২ সংবিধান। মুক্তিযুদ্ধ বিরোধী। কাজী জেসিন। আপার উচিত হচ্ছে সাংবাদিকতা করা। মাওলানা মওদুদী। ইন্টারেস্ট আছে কিন্তু অত ভেতরে ওনার ভেতর ঢুকি নাই। নুরুল হক নূর। আলোচনার যোগ্য না। ববি হাজ্জাজ। স্টানবাজ। ঢাকা ডায়েরিতে একটা সেশন আছে 1 মিনিট বম্বিং সেশন। ওকে। এটা হচ্ছে আমরা খুব অল্প কিছু শব্দ আপনার সামনে আমরা উপস্থাপন করব। আপনি ওর এগেনস্টে কথা বলবেন 1 মিনিট কিংবা 2 মিনিট। হ্যাঁ, তো আপনার সামনে আমি কিছু শব্দ প্রয়োগ করছি, ওই শব্দের এগেনস্টে যে আপনি কথা বলবেন। শুরু করছি। ৭২ সংবিধান। মুক্তিযুদ্ধ বিরোধী কারণ আমাদের মুক্তিযুদ্ধটা যে সকল কারণে হয়েছিল এটা ঠিক তার বিপরীত। কারণ 1 নম্বর জিনিস ডেমোক্রেসি। ডেমোক্রেসির বাইরে মুক্তিযুদ্ধের কোনো অর্থ নাই। কিন্তু এই ডকুমেন্টটা একটা টোটালি আনডেমোক্রেটিক এবং ওয়ান পার্টি স্টেট তৈরি করেছে। আচ্ছা আচ্ছা। কাজী জেসিন। আপার উচিত হচ্ছে সাংবাদিকতা করা। কেন এখন কি সাংবাদিকতা করছেন না? সামটাইমস উনি অনেক বেশি পার্সোনালি নিয়ে নিচ্ছেন। কিন্তু একজন সাংবাদিকের ব্যক্তিগত পছন্দ, মতাদর্শিক অ্যালাইনমেন্ট থাকবে, এটা কোনো সমস্যা নেই, আমরা কেউই এটা বাইরে না। কারণ হাওয়ার্ড জিনের একটা কথা আছে যে ইউ ক্যান বি নিউট্রাল অন আ মুভিং ট্রেন। কিন্তু বিএনপি সমালোচনা করলে পার্সোনালি নেওয়া যাবে না। আপনি যখন সাংবাদিক হিসেবে রোল প্লে করছেন, আপনি যখন আপনি ধরেন আপনি একজন জামাতপন্থী লোক, ধরেন কথার কথা, এখন আপনি সঞ্চালনা করছেন, আমি যদি জামাতের সমালোচনা করি, আপনি যেটা পার্সোনালি নিয়ে নেন এবং নিজে উত্তর দেওয়া শুরু করেন, এটা একটু মানে দৃষ্টিকটু হয় আর কি। আদারওয়াইজ আপা শি ইজ ভেরি গুড হিউম্যান বিং। মাওলানা মওদুদী। ইন্টারেস্ট আছে কিন্তু অত ভেতরে ওনার ভেতর ঢুকি নাই। আর হচ্ছে যে আমার কাছে মনে হয় যে প্রভাবশালী ব্যক্তি, ভালো মন্দ মিলিয়ে। ওয়ার অন টেরর। এটা মুসলমানদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অন্যায় চাপানো যুদ্ধ, যেটা এখনো চলছে। অনেকে মনে করে এটা শেষ হয়ে গেছে, ইটস নট, এখনো চলছে, নতুন ফরম্যাটে চলছে। এবং ওয়ার অন টেররের আমেরিকাকে আমরা দেখি, কিন্তু ওয়ার অন টেররের প্রধান 2 সিপাহ সালার নিয়ে কিন্তু আলাপ হয় না। একটা হচ্ছে ইসরায়েল, একটা হচ্ছে ইন্ডিয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনেক ভাইব্রেন্ট এবং আমি তাকে যথেষ্ট অ্যাম্বিশাস দেখেছি, ইন এ গুড সেন্স। মানে তার মধ্যে একটা অ্যাম্বিশন আছে, পলিটিক্স এটা ইম্পর্টেন্ট। খুব সহসাই তিনি তো মেয়র ইলেকশন করবেন, সেরকমই তো শুনেছি এবং আমি চাই যে উনি জিতুক। তারেক রহমান, তার প্রতি আমার একটা সিম্প্যাথি আছে 2 কিংবদন্তির সন্তান হিসেবে, এবং তাকে আমি অনেক সমালোচনা করেছি এই গত 2 মাসে। সেটা করেছি, তাকে সফল দেখতে চাই এই কারণে। আমার মনে হচ্ছে তিনি যাদের দ্বারা বেষ্টিত তারা ওনাকে মিসগাইড করছেন এবং তাকে তিনি যে রাজনীতিটা করা উচিত সেটা করতে দিচ্ছেন না। নুরুল হক নূর। আলোচনার যোগ্য না। ব্যারিস্টার ফুয়াদ ভাই খুবই দারুণ ভোকাল এবং আমি তার ওরেটরি খুব পছন্দ করি। তিনি সংসদে যাওয়াটা খুব বেশি মিস করেন। লস, ন্যাশনাল লস। কিছু ব্যক্তি না যাওয়াটা লস, তার মধ্যে ফুয়াদ ভাই অবশ্যই। ফুয়াদ ভাইয়ের কথা আমার মনে হয় তার মধ্যে কি নিজেকেও ফিল করেন, মানে আমি কেন গেলাম না? একটা আফসোস আছে, গোপন আফসোস আছে অবশ্যই। আমার কাছে মনে হয় যখন আমি থাকতো না, ফাঁস করে দিলেন আজকে। হ্যাঁ, মানে আমি দেখেছি অনেকে বলেছে, আমাকে ট্যাগ করে অনেকে পোস্ট দিয়েছে, আমি এগুলোতে সংযত থাকার চেষ্টা করেছি, কারণ এগুলোতে ভেসে যাওয়া যায় না। কিন্তু আফসোসটা কোথায়, যখন আমি পার্লামেন্টে দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী যা তা বোঝাচ্ছেন, হ্যাঁ মানে যা তা বলে যাচ্ছেন, এবং সেগুলো ইনস্ট্যান্টলি এগুলোর ডিবাঙ্ক করা সম্ভব, তখন আফসোস হয় যে আমি ওখানে নাই। এবং এটা আফসোস হওয়ার পেছনে আমার পার্লামেন্টে যাওয়ার একটা ভূমিকা আছে। মানে আমি গ্যালারিতে ছিলাম, তো আমি ওই ডিবেটটা দেখেছি আর কি। তখন আমি দেখেছি যে আইনমন্ত্রী কিভাবে বলছেন যে গুম অর্ডিন্যান্স লাগবে না, কারণ এটা মানবতা বিরোধী অপরাধে কভার করে। তো আমার মনে হয়েছে যে এই ভদ্রলোক তো মানবতা বিরোধী অপরাধ আর ফৌজদারি অপরাধের পার্থক্যই বুঝতে পারছেন না। পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে কিন্তু আইনমন্ত্রীর মতো জায়গায় থেকে আপনি যদি পার্থক্য করতে ব্যর্থ হন, আপনাকে ওই পদে আর থাকতে দেওয়া হবে না। কিন্তু এবং একই সাথে চিফ প্রসিকিউটরও একইভাবে বললেন যে দুই জিনিস, একটা ফৌজদারি অপরাধ, ধরেন গণহত্যার হত্যা কি এক? আপনি আজকে একটা খুনের বিচার কি আপনি গণহত্যার আইনে করতে পারবেন? সিম্পল জিনিস, এটা বুঝতে তো আইনের ব্যাপারে রকেট সায়েন্টিস্ট হতে হয় না। এই জিনিস না বুঝে বলছেন আমি 30 বছর কোর্টে প্র্যাকটিস করেছি। গণহত্যার বিচারের জন্য তো আলাদা ট্রাইব্যুনালই গঠন করতে, হ্যাঁ, কিন্তু ওইটা দিয়ে কি আপনি হত্যার বিচার করতে পারবেন? ফলে মানবতা বিরোধীর মধ্যে গুম আছে সত্য, কিন্তু একটা সিঙ্গেল গুম, সেটা তো আপনি মানবতা বিরোধী অপরাধে করতে পারবেন না। তাহলে উনাকে আমাদেরকে বলছেন যে 500 গুম পর্যন্ত অপেক্ষা করো মানবতা বিরোধী অপরাধে বিচার পাওয়ার জন্য, এটা হয় না। তো এগুলো যখন আমি দেখেছি তখন আমার মনে হয়েছে যে আমার মনে হয় ওখানে থাকলে ভালো হতো। সালাউদ্দিন আহমেদ অবশ্যই এই মুহূর্তে অন্যতম চার্মিং পলিটিশিয়ান, বাট উনার অবস্থানগুলো আমার মানে গণতান্ত্রিক এবং জনগণের পক্ষের অবস্থান মনে হয় না। সর্বশেষ ববি হাজ্জাজ। স্টানবাজ, এবং I don't like the way he talks, এবং আমার কাছে মনে হয় অনেক বেশি আত্মম্ভরি, আর একটা হচ্ছে সুযোগ সন্ধানী। কারণ হি হ্যাজ জিরো কন্ট্রিবিউশন
হুম, হুম। এটা শুনলে হয়তো উনি রাগ করবেন। হি হ্যাজ জিরো কন্ট্রিবিউশন ইন বাংলাদেশি পলিটিক্স, কিন্তু শুধু একটা দলের এবং দেখেন একটা দল খুলে সে দল থেকে আরেক দলে চলে আসলো ধানের শীষে। আপনার তো নিজের মার্কা ইলেকশন করার যার হিম্মত নাই, হুম। তাকে মানে সে নিজেকে এত বড় পার্সোনালিটি সম্পন্ন হিসেবে হাজির করছে, এটা একটা আমি মনে করি দ্বিচারিতা। তো সে ব্যাপারে আপনি রাশেদ খানের ব্যাপারে কি বলবেন আমাদের? নুরুল হক নুরি তো আলোচনাযোগ্য না, আর তার দলে বাকিদের তো আর মানে বলাই বাহুল্য। এগুলো তো মানে তারা তো আমি বলবো যে এটা আমাদের দুঃখ যে এই ধরনের ক্যারেক্টারগুলো সামনে চলে এসেছে কোনো না কোনো ভাবে। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন। ঢাকা ডায়েরি পডকাস্টের তরফ থেকে আপনাকে অশেষ ভালোবাসা জ্ঞাপন করছি। থ্যাংক ইউ।